এই বাড়ি তৈরি হয়েছিল 1820 থেকে 30-এর মধ্যে, আমাদের যেটুকুনি ইতিহাস আছে। কেননা আমাদের যে গৃহদেবতার রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণ হচ্ছে আমাদের গৃহদেবতা, আর সিংহবাহিনী হচ্ছেন আমাদের কুলদেবতা। সিংহবাহিনীর ইতিহাসটা আরও অনেক পুরনো, কিন্তু এই মানে গৃহদেবতার প্রতিষ্ঠার সময়টাকেই আমরা মোটামুটি ধরতে পারি এই বাড়ির তৈরির সময়টা। সেই গৃহদেবতার প্রতিষ্ঠার সময় হচ্ছে ওই 1826 এরকম সময় ছিল মোটামুটি। তো ওই সময় এটা করেছিলেন হচ্ছে মতিলাল মল্লিক। মতিলাল হচ্ছে নিমাইচরণ মল্লিকের ছোট ছেলে। নিমাইচরণ মল্লিকের 8 ছেলে ছিল, তার মধ্যে ছোট হচ্ছে মতিলাল মল্লিক। উনি নিমাইচরণের বাড়ি ছিল হচ্ছে বড়বাজার অঞ্চলে। সেইখান থেকে উনি এখানে এসে নিমাইচরণ মারা যাওয়ার পরে উনি এখানে এসে বাড়ি করেন। তারপর গৃহদেবতার মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই বাড়িতে ওনার যারা বংশধর তারা সবাই বাস করেন। এবং উনি অপুত্রক ছিলেন। উনি ওনার শালীর ছেলে। এই পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, সবথেকে পরিচিত মানুষ যদুলাল মল্লিক, তাকে দত্তক নেন। তো তার দত্তক নেবার কিছুদিন পরেই উনি মারা যান। সেই যদুলাল মল্লিকই হচ্ছেন এই পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে পরিচিত ব্যক্তিত্ব। ওনার সম্পর্কে ওনার অনেকগুলো দিক ছিল, যেমন একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের দিক, প্লাস আরেকটা দিক যেটা হচ্ছে ওনার সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের সখ্যতার সম্পর্ক। এবার যেটা সোশ্যাল ওয়ার্কের দিক আমরা বলি যদি, তাহলে আমরা জানতে পারি যে উনি একজন, তখন তো ক্যালকাটা মিউনিসিপ্যালিটি ছিল, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন, কলকাতা কর্পোরেশন বোধহয় ছিল না তখন, কলকাতা মিউনিসিপ্যালিটি বলা হতো। তার একজন কমিশনার ছিলেন। মানে এইগুলো হচ্ছে এখন যেরকম কাউন্সিলরের পোস্ট হয়, সেগুলো যেমন ভোটের মাধ্যমে হয়, ওগুলো তখন নমিনেটেড পোস্ট ছিল। ওখানে দীর্ঘদিন উনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন। কিন্তু পরে কর্পোরেশনের যে তখনকার চেয়ারম্যান স্যার হেনরি হ্যারিসন যখন একটা নিয়ম করলেন যে ভাড়াটে আর বাড়িওয়ালা দুজনেরই ট্যাক্স বাড়িওয়ালার কাছ থেকেই নেওয়া হবে, তখন উনি প্রতিবাদ করলেন। করে ওনার মনে হয়েছিল এবং স্বাভাবিকভাবেই মনে হয়েছিল যে এটা করলে যারা বাড়িওয়ালা আছে তাদের উপর অকারণ চাপ সৃষ্টি করা হবে, কেননা তাদের দায়িত্ব পড়ে যাবে ওদের দেওয়া ট্যাক্সটাকে নিজে দেওয়া, তারা দিক বা না দিক। উনি সেটার প্রতিবাদ করেছিলেন। তো সেই নিয়ে ওনার সঙ্গে বিরোধ হয়। তারপরে উনি ট্যাক্স দেওয়া বন্ধ করে। তো স্যার হ্যারিসন তখন ওনার ওপর রাগ করে ওনার ঘোড়ার গাড়ি ক্রোক করে। তো সেই নিয়ে বিশাল মামলা হয়েছিল। দুপক্ষেরই প্রায় কর্পোরেশনের সঙ্গে প্রায় তখনকার দিনের 30,000 টাকা করে খরচা হয়েছিল। কিন্তু তারপর ব্রিটিশ কোর্ট যদুলালের পক্ষেই রায় দিয়েছিলেন এবং যারা ওনার ঘোড়ার গাড়ি ক্রোক করেছিল তাদের চাকরি গিয়েছিল এবং স্যার হেনরি হ্যারিসনকে ওখান থেকে পদচ্যুত করে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ইডেন গার্ডেনের সামনে জেব্রার গাড়ি, তো সেটার সঙ্গে কি ইতিহাস জড়িয়ে আছে এই বাড়ির মধ্যে? সেটা ওই যে ছবিটা, সেটা কিন্তু ওটা অনেক পরের, ওটা হচ্ছে 1936 সালের ছবি।
1936 সালে ওটা স্টেটসম্যানে বেরিয়েছিল। সেই সময় তার অনেক আগেই যদুলাল মারা গেছেন। যদুলালের ওটা গাড়িটা চালাচ্ছেন হচ্ছে যদুলালের ছোট ছেলে মনমথনাথ মল্লিক, তার পাশে বসে আছেন তার মনমথনাথ মল্লিকের বড় ছেলে রাসবিহারী মল্লিক। ওই মনমথনাথ মল্লিকের একটা শখ ছিল, উনি নিজে ঘোড়া ট্রেনিং দিতে পছন্দ করতেন এবং উনি একটা চ্যালেঞ্জ হিসেবে একজোড়া জেব্রা আমাদের ক্যালকাটা জু থেকে উনি কিনে উনি ভাবলেন যে মোটামুটি জেব্রা আর ঘোড়ার নেচার তো এক, তো তাকে যদি চেষ্টা করা যায় তাহলে কেন ট্রেনিং দিয়ে গাড়ি চালানোর উপযুক্ত করা যাবে না। তো তাই জন্য দীর্ঘদিন ওটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কেননা কারণ এই জিনিসটা শুধু এই এমনি যারা ঘোড়া গাড়ি চালায় আর কি, কোচোয়ান স্ট্যান্ডার্ড কোচোয়ান দিয়ে সেটা হয় না, ওটা নিজে উনি চেষ্টা করে তাদেরকে ওই ট্রেনিং দিয়ে তাদেরকে গাড়ি চালানোর উপযুক্ত করেছিলেন এবং করে বেশ কিছুদিন ব্যবহার করেছিলেন। তো এইটাই হচ্ছে ওনার, এটা কলকাতায় আর কে করেছিলেন সেটা সম্পর্কে খুব একটা জানা যায় না। আমরা যেটা জানতে পারি সেটা মনমথনাথ মল্লিকের কথাই জানতে পারি। এখানে মল্লিক হচ্ছে একটা টাইটেল বা উপাধি। সেই মল্লিক উপাধি হচ্ছে মুসলমান আমলে সমস্ত পরিবারগুলো পেয়েছিলেন। এই কারণে আমরা মুসলিমদের মধ্যেও অনেক মল্লিক দেখতে পাই। কারণ ওই যে এল মল্লিক ছিল ডিপার্টমেন্টাল স্টোর, মল্লিকটা মুসলমানদের মধ্যেও প্রচুর আছে। তো এটা হচ্ছে উপাধি। এইগুলো আমাদের টাইটেল হচ্ছে দেব, আবার যারা কিন্তু ব্যবহার করি আমরা মল্লিক, যেহেতু আমরা উপাধিটা পেয়েছিলাম ন্যাচারালি, সেটাকে লোকে হাইলাইট করে, সেই কারণেই করি। শিলেরা ক্ষেত্রেও তাই, তারা উপাধি পেয়েছিলেন। তো সেই কারণে যেমন আমরা হচ্ছি সুবর্ণ বণিক, দে বা শিল মল্লিক যাদের বলা হলো, এরা হচ্ছে সুবর্ণ বণিক। নন সুবর্ণ বণিকদের মধ্যে আছে, বৈদ্যদের মধ্যেও আছে, যেমন কবি কুমুদরঞ্জন মল্লিক, ওনারা বৈদ্য ছিলেন। যেমন ওদেরই বোধহয় এই যে রঞ্জিত মল্লিকদের পরিবার, তারাও হচ্ছে বৈদ্য পরিবার। মল্লিক বাড়ি বলতে ওই রকম, এই মল্লিক যেহেতু পদবী আছে এবং সেটা বাড়িগুলো একটু গর্জাস বাড়ি আছে, সেই কারণেই ওই রকম মল্লিক বাড়ি ওই কথাটা চালু আছে। চেঞ্জ হয়েছে বলতে আর্থসামাজিক অবস্থা তো পরিবর্তন হচ্ছে, তাতে পুরনো কলকাতা ও তার সঙ্গে যেমন আর 5টা জায়গায় যেরকম হচ্ছে এখানেও তেমনি হচ্ছে। এবার এই অঞ্চলগুলো আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আগে মেনলি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া। এবং তার ফলে এই যে তার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা যে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যে একটা মানে শান্তিপূর্ণ জায়গা ছিল, এখন এটা যেহেতু এই সব অঞ্চলগুলোই পাতুরিয়াঘাটা, পোস্তা, বড়বাজার, এইগুলো বড়বাজার তো চিরকালই ছিল বিজনেস এরিয়া, মানে বিশেষ করে আমাদের এই পোস্তা, মালাপাড়া এবং পাতুরিয়াঘাটা এই অঞ্চলটা যেহেতু ট্রান্সপোর্ট এরিয়া হয়ে গেছে, সেহেতু এখানকার মানে রাস্তার নেচারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং এটা খুব কনজেস্টেড এরিয়া হয়ে গেছে। এইটাই মেন চেঞ্জ। এছাড়া আর চেঞ্জ তো যা সর্ব জায়গায় হয়েছে সেটা হয়েছে, সেটা তো আর আলাদাভাবে কিছু বলা যায়। সবার মনে একটা প্রশ্ন আসে যে এই বাড়িগুলো মেনটেন কেন হয় না, বা সেই রকম আগে যেরকম ছিল তো সেই রকম এখন কেন নেই? তার কারণ হচ্ছে যে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন। এখন মানে এই বাড়িগুলো হচ্ছে প্রায় হোয়াইট এলিফ্যান্ট, এবং মানে সেই হাতিকে পোষার যে খরচাটা সেটা বর্তমান প্রজন্ম যত দিন গেছে তাদের পক্ষে মেনটেন করাটা সম্ভব হয়নি। তার ফলে এই মেনটেনেন্সগুলো নেগলিজেন্সটা এসে গেছে, সেটা তো ক্রমশ সেই জিনিসটা হয়েছে। কেননা তখনকার দিনে যে সমস্ত মানে যে সোর্সগুলো ছিল
মানে যেমন বাড়ি ভাড়া ইত্যাদি যে ব্যাপারগুলো ছিল, সেইগুলোতে এখন আর সেই যথেষ্ট পরিমাণ সেই রোজগারটা তাদের নেই। ওদিকে পরিবার ভাগ হয়ে গেছে, পরিবার বড় হয়েছে এবং সম্পত্তি বিভাগ হয়ে গেছে, সেই সম্পত্তির আর থেকে আর রোজগার নেই। সেইগুলো তাদের সেরকম ব্যবসায়িকভাবে, সবাই তো আর যে ব্যবসায়িকভাবে গ্রো করেছে সেরকম তো হতে পারে না। তো অতএব সেই সমস্ত সব কিছু আর্থসামাজিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই বাড়িগুলো নেগলেক্টেড হচ্ছে। না, এটা সব মল্লিক বাড়িতেই যে এরকম আছে এরকম কথা না। কথা হচ্ছে যে সমস্ত কিছু কিছু জায়গাতে এই ঠাকুরদালা উঠোনের মধ্যে এই কাস্ট আয়রনের কাজগুলো আছে। আমি অন্য বাড়ির কথা বলতে পারবো না, কিন্তু আমাদের বাড়িতে যে কাস্ট আয়রনের কাজটা আছে, সেই কাস্ট আয়রনের এটার এই ভেতরের যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটা হচ্ছে যাত্রা হওয়ার জন্য করা হয়েছিল। এই ভেতরের যে জায়গাটা সেটা হচ্ছে যাত্রা হওয়ার জন্য করা হয়েছিল। এবং ভেতরে এই যে সমস্ত এই যে রিংসগুলো দেখা যায়, এই সমস্ত ঝোলানোর জিনিস, আলো ঝোলানোর, শামিয়ানা ঝোলানোর, এই সমস্ত এগুলো ওই যাত্রা হওয়ার জন্য যাত্রা হতো এবং আশপাশে লোক বসে এসব বারান্দাতে বসে বসে সব দেখতো। এইটা যাত্রার জন্য এইটা ব্যবহার হতো। এখানে এই যে অর্নামেন্টাল কাস্ট আয়রনের জিনিস এখানে তৈরি হতো না। তখন গ্লাসগো হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেস যেখানে এই অর্নামেন্টাল কাস্ট আয়রনের কাজ হতো। তো সমস্ত সারা পৃথিবীর লোকই ওখান থেকে ইম্পোর্ট করতো। তা আমাদের দেশেও তাই হয়েছে। গৌরচরণ, নিমাইচরণের বংশধর হচ্ছি আমরা। ওনার 8 ছেলে, ওই জন্য নিমাইচরণের পরিবারটা বিশাল। তাদের সব বিভিন্ন জায়গায় সমস্ত ছড়ানো আছে বাইরে। এইটা হচ্ছে আমাদের এই বাড়ির অংশ। এইখান থেকে আমাদের এই বাড়ি পাতুরিয়াঘাটা 67 নম্বর। তাই জন্যই বলছি, যেটা হচ্ছে যে এই যে এটাকে লোকে বলে সিংহবাহিনী ঠাকুরের দালান, সেইটা বলাটা ভুল। কেননা সকলের জিনিস, এটা শুধু আমাদের জিনিস নয়, এটা এই মা সকলের। আর একটা জিনিস আমি বলতে চাই, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই তো আমরা কভার করলাম না। সেটা হচ্ছে এই বাড়িতে আমাদের যে কুলদেবী সিংহবাহিনী, সেই কুলদেবী সিংহবাহিনীর প্রতি 9 বছর অন্তর 1 মাস 10 দিনের জন্য ঠাকুর আসেন, পালা হয়। কারণ এই সিংহবাহিনী আমাদের পরিবারে এসছেন 400 বছর আগে, 400 বছরের ওপর আগে। তখন কলকাতা ছিল না। তখন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা থাকতেন হচ্ছে ওই সপ্তগ্রাম, ত্রিবেণী, ওই সমস্ত অঞ্চলে। তো ওইখানে বৈদ্যনাথ মল্লিক বলে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, তিনি এই সিংহবাহিনী মূর্তি পান। এবার তারপরে কলকাতা যখন হয়, ওনার বংশধর রাজারাম মল্লিকের আমলে কলকাতাতে ঠাকুরকে মূর্তিকে নিয়ে আসা হয়। এবার তারপরে সেটা তার বাড়ি কোথায় ছিল আমরা এখন জানি না, সে বলা যায় না। তারপর তার রাজারামের বিভিন্ন বংশধররা বিভিন্ন জায়গায় বাড়ি করতে শুরু করলেন এবং তার মধ্যে একটি বাড়ি, আমরা হচ্ছি রাজারামের বংশধর নিমাইচরণের ছোট ছেলে মতিলালের বংশধর। সেই মতিলালের তৈরি এই বাড়িটা। এবার আমাদের ভাগে পড়েছে প্রতি 9 বছর অন্তর 1 মাস 10 দিনের এই বাড়িতে আসা। সেই রকম কোনো সময় যদুলাল মল্লিক যখন ছিলেন, যেহেতু যদুলাল মল্লিকের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের সব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পরস্পরের মধ্যে তুমি বলতেন, যদুলাল ছোট ভট্টাচ বলতেন আর উনি যদু বলতেন। তো সেই 1883 সালের 21শে জুলাই যখন আমাদের এখানে সিংহবাহিনীর পালা চলছিল, সেই রকম সেই দিনটিতে ঠাকুর এসে আমাদের এখানে সিংহবাহিনী দর্শন করে উনি ভাব সমাধিস্থ। সেইটি কথামৃতের একটি চ্যাপ্টারেই পুরো দেওয়া আছে। সেটাই হচ্ছে আমরা বলবো যে এই সমস্ত বাড়ি ঘর
সম্পত্তি এইসবের থেকে, তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বাড়ির ঘটনা হচ্ছে সেইটা। আমরা সেটাকেই মনে করি যে উই আর ব্লেসড, যে আমাদের বাড়িতে এরকম একটি দিব্য ঘটনা ঘটেছিল এবং তো আমরা সেই পরিবারে জন্মানোর আমাদের সুযোগ হয়েছে। এটাই হচ্ছে আমাদের পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আর একটা হচ্ছে মানে যারা সত্যি পুরনো কলকাতাকে যারা ভালোবাসে বা যারা পুরনো কলকাতাকে নিয়ে লেখালেখি করে বা যাই করে, তো তাদের জন্য মানে তুমি কি কিছু বলতে চাও? মানে তুমি যে না, আমি কারো জ্ঞান মানে কাউকে কিছু বলার জন্য মানে বলার মতো আমার সেই উপযুক্ততা নেই। খালি এইটুকুই বলতে চাই, আপনারা একটু সম্মান করবেন, তাদের পরিবারের মানুষদের একটু সম্মান করবেন, এবং তাদের যে সুবিধা অসুবিধেগুলো আছে, তারা যে সুবিধে অসুবিধেগুলো নিয়ে এই বিশাল একটা কি বলবো, আবার বলি পুরনো কথা, যে শ্বেত হস্তি বহন করে চলেছেন, তাই জন্য তাদের প্রতি একটু সহানুভূতি সম্পন্ন হবে, এইটুকুই বলতে চাই।